শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আল্লাহু আকবার। চোখের জল আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় ওসমান হাদির বিদায়, জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে দাফন। সুস্থধারা রাজনীতিবিদের জন্য এইভাবে দিতে আমি আমার এই 40 বছরের জীবনে আমি কখনো দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিকে দিয়েছিল, এই হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না। স্বাধীনতার সুফল যারা ভোগ করতে চায় না, তারাই হাদিকে বাঁচতে দেয়নি। মানিক মিয়ার জনসমুদ্রে বিভেদ ছিল না দলমতে। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজা দাবি, মানুষের বুকে থাকবে হাদি, বললেন প্রধান উপদেষ্টা। তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। অগ্রগতি জানাতে সরকারকে রোববার বিকেল 5:15 পর্যন্ত আলটিমেটাম। নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই, বললেন সালাউদ্দিন। পরিস্থিতি ঘোলাটে করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশবিরোধী চক্র, মন্তব্য মির্জা আব্বাসের। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, প্রাণ গেল শিশু সন্তানের। ময়মনসিংহে নৃশংসভাবে যুবক হত্যার ঘটনায় 10 জন গ্রেফতার। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 সেনা সদস্যের মরদেহ সিএমএইচের হিমঘরে। কাল জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। স্মরণকালের সবচেয়ে বড় জানাজায় লাখো জনতার অংশগ্রহণে সম্পন্ন হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানাজা। নামাজের প্রথম কাতার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, শেষটা ছাড়িয়ে যায় খামারবাড়ি ও আসাদ গেট এলাকা। জনতার ভালোবাসা আর চোখের জলে সিক্ত হয়ে হাদি যখন ছুটলেন শেষ গন্তব্যে, তখন লাখো জনতার কণ্ঠে হাদি হত্যার বিচারের দাবি। এমন জানাজার নামাজ কে দেখেছে কবে? ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছে ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন। হাদি সেই সংসদে এলেন, সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও। কিন্তু ওসমান হাদির নিথর দেহ তখন কফিনে বন্দী। জাতীয় সংসদ ভবনে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসে লাখ লাখ জনতা। জাতীয় সংসদ ভবন থেকে শুরু, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, আসাদ গেট এলাকা পর্যন্ত। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আকাশ থেকে দেখলে মানুষের উপস্থিতি ছাড়া কিছুই মিলবে না। সাধারণের এমন উপস্থিতি স্মরণকালে কি দেখা গেছে? জানাজা শুরুর আগে জনতা একসাথে জোহরের নামাজ আদায় করেন, এমন দৃশ্য খুব কম সময়ই দেখা যায়। 2টা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছায় হাদির মরদেহ। লাখো ধ্বনি যেন একসাথে বরণ করে নেয় বিপ্লবী বীরকে। এরই মধ্যে আসেন প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা। যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই। হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে। তারা যেখানে থাকুক, সে ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন, যেখানেই তারা থাকুক, তাদেরকে ধরে আনতে হবে, বিচার করতে হবে। তার যে আদর্শ, তার যে চেতনা, সেটা যেন এই দেশে, এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে যেন টিকে থাকে, বেঁচে থাকে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে
আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ উসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। শুরু হয় জানাজা। শৃঙ্খল নিশ্চুপ আবহে হাদির বড় ভাই জানাজার নামাজ পড়ান। অশ্রুসজল চোখে আল্লাহর দরবারে উপস্থিত জনতার ফরিয়াদ। জানাজা শেষে গগনবিদারী আর্তনাদে হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করেন লাখো জনতা। জানাজা শেষে শেষ ঠিকানার পথে রওনা করেন হাদি, সাথে সঙ্গী লাখো জনতা। বিদায় নয়, শরীফ ওসমান হাদি, আপনি থাকবেন মানুষের ভালোবাসায়, হৃদয়ে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মানুষের ভালোবাসা যে কোনো সীমানা মানে না, তার প্রমাণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। ওসমান হাদির জানাজায় ছিল না তিল ধারণের ঠাঁই। দলমত আর রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এক অমায়িক প্রাণকে শেষবারের মতো দেখতে আসা মানুষের অঝোর কান্না। পুরো এলাকায় তৈরি হয় শোকাবহ পরিবেশ। বিস্তারিত জানবো আখলাকুস সাফার কাছ থেকে। এ কি শুধু একজনের জানাজা, নাকি প্রিয়জনকে হারানোর আর্তনাদে ফেটে পড়া কোনো জনসমুদ্র? সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে মানুষের ঢল ফার্মগেট, বিজয় সরণি, ধানমন্ডি, শ্যামলী পর্যন্ত। কারো চোখে অঝোর ধারা, কারো স্তব্ধ দৃষ্টি আকাশ পানে। ওসমান হাদির এভাবে চলে যাওয়ায় যেন থমকে গেছে পুরো শহর। রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষ কেবল ভালোবেসেই সমবেত হয় এই প্রাঙ্গণে। আমার মনে হয় কি পুরো নিজের ভাই মারা গেছে, মানে এত আমাদের কষ্ট লাগছে। হাদি ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার ছিল, আমাদের তার কাছ থেকে শিখতে হবে, বা তার যে আদর্শগুলো ছিল সেগুলো আমাদের ধারণ করতে হবে। আমাদের মাঝখানে যে আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিকে দিয়েছিল, এই হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না। আজাদের জন্য সে লড়াই করছে, আমরা চাই সে চির অমর হয়ে থাকুক। হাদি ভাই অনেক হাদি তৈরি করে গেছে। আল্লাহু আকবার। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন ধনী দরিদ্র, চেনা অচেনা সবাই। এই যে ভালোবাসা, এই যে অশ্রু, এ তো আর একদিনে অর্জিত হয়নি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো আর অমায়িক ব্যবহার দিয়ে হাদি জায়গা করে নিয়েছিলেন লাখো মানুষের হৃদয়ে। আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। শেষ বিদায়ের মুহূর্তে ওসমান হাদির বড় ভাইয়ের বক্তব্যে যেন আর চোখের পানি ধরে রাখতে পারেনি কেউই। লাখ লাখ মানুষ যখন তার মাগফিরাত কামনায়, তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কান্নার রোলে। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি ভালোবাসা, এবং আজকে এই লক্ষ মানুষের যে আয়োজন, সে আয়োজন দেখে মানে আমার জীবনের এই প্রথম আমি এত বড় আয়োজন দেখলাম। কিছু মানুষ মরেও অমর হয়ে থাকেন তাদের কর্মে, মানুষের স্মৃতিতে। ওসমান হাদি চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন এক বিশাল শোকাতুর পরিবার, যে পরিবারের সদস্য আজ এই লাখো জনতা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিপ্লবীর বিদায়। ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বললেন, হাদি থাকবেন মানুষের অন্তর জুড়ে। তার চেতনা বারবার মনে করিয়ে দেবে, এ জাতি মাথা নোয়াবার নয়, চির উন্নত থাকবে এ জাতির শির। জানাজার আগে 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারে সরকারকে আলটিমেটাম দেয় হাদির ইনকিলাব মঞ্চ। অন্য কারো উস্কানিতে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর আহ্বানও জানানো হয়। যেই সংসদে জনতার কণ্ঠ হয়ে যাওয়ার পথে হাঁটছিলেন শরীফ ওসমান হাদি, সেই সংসদ প্রাঙ্গণেই তাকে বরণ করতে লাখো জনতার উপস্থিতি।
জনতার দীর্ঘ অপেক্ষা শেষে নিথর দেহে হাদি উপস্থিত হলেন লাখো জনতার জনসমুদ্রে। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেন দলমত নির্বিশেষে লাখো জনতা। আমি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ জানাজার আগে হাদিকে খুনের পেছনে একজন নয় একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা জাতির সামনে প্রকাশ করার দাবিও জানান তিনি। আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে নয়, এই উপস্থিতি হাদির প্রতি ওয়াদাবদ্ধ হতে। প্রফেসর ইউনুস বলেন, হাদি হারিয়ে যাবে না, তার মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। দুপুর 2:15 শুরু হয় জানাজার নামাজ। ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর। জানাজা শেষে ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে নতুন বাংলাদেশের কেতন ওড়ানো বিপ্লবী শরীফ ওসমান হাদিকে বিদায় জানান ছাত্র জনতা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণেই দাফন করেন তার সহকর্মী যোদ্ধারা। উপস্থিত ছিলেন ওসমান হাদির বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষকরাও। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। অ্যাম্বুলেন্সের করুণ সাইরেনের দিকে নজর হাজারো সহযোদ্ধার। প্রিয় বিশ্ববিদ্যালয়, প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে যখন ওসমান হাদির মরদেহ আনা হয়, বিকেলের সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। জুলাই আন্দোলনের উত্তাল দিনের চোখ ভেজা সঙ্গীদের কাঁধে ভর করে ধীর গতিতে এগিয়ে চলছিল শেষ ঠিকানায়। জাতীয় কবি বিদ্রোহী কবির সমাধির পাশেই খোঁড়া হয়েছে 3.5 হাতের শেষ ঠিকানা। পরিবারের সম্মতি নিয়েই গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির বদলে প্রিয় ক্যাম্পাসেই দাফন করা হয় হাদিকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি, শিক্ষক, ডাকসু নেতৃবৃন্দ ছাড়াও শেষ বিদায় জানাতে হাজির ছিলেন হাজারো মানুষ। সারা দেশের পক্ষ থেকে আপনাদের সবার দোয়া নিয়ে এই জায়গাতে তার যে ব্যবস্থা হয়েছে, এটি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে, মা তার সন্তানকে আবার ফেরত পেয়েছে। ভেতরে যখন দাফনের কার্যক্রম চলছিল, বাইরে তখন কড়া নজরদারিতে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সচক্ষে দ্বিতীয় নজরুলকে আমরা তার পাশে সাহিত্য করতে পারছি। তার যে কবিতা বলার স্পৃহা বা তার যে দেশপ্রেম, এগুলো কবি নজরুলের কোনো অংশ কম ছিল না। সুস্থ ধারা রাজনীতিবিদের জন্য এইভাবে দিতে আমি আমার এই 40 বছরের জীবনে আমি কখনো দেখিনি। আমাদের পরবর্তী সবাই যেন হাদিকে চিনে এবং জুলাইকে চিনে। দাফনের কার্যক্রম শেষে দোয়া পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। আমার ভাই ভাগবত মা, তোমার ছেলে শহীদ হলো, তুমি শহীদের মা হবা। আল্লাহ আপনি হয়তো বা কবুল করেছেন, আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দেন। এভাবেই চিরদিনের জন্য শায়িত হলেন বিপ্লবী শরীফ ওসমান বিন হাদি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, হত্যাকাণ্ডে কেবল একজন নয়, আরও অনেকেই জড়িত রয়েছে, আশ্রয়দাতাও। তাদের সবাইকে গ্রেফতার করতে হবে বলে জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন, কোনো ধরনের সহিংসতা নয়, সহনশীল ও শৃঙ্খলাবদ্ধ রাজনীতির সূচনা করে গেছেন ওসমান হাদি। সেই লক্ষ্য বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান তারা। কবরে শায়িত করা হয়েছে ওসমান হাদির দেহ, কিন্তু তার স্মৃতি, পরিবার, বক্তব্যের শ্রোতা আর বিপ্লবী স্লোগানের সবটাই রয়ে গেছে মানুষের হৃদয়ে।
তাই হয়তো দুপুরের জানাজার পরও নাওয়া খাওয়া বাদ দিয়ে শাহবাগে জড়ো হন সবাই। স্লোগানে স্লোগানে স্মরণ করেছেন হাদির বার্তা, সেই সাথে স্বার্থবাদী রাজনীতির বিরুদ্ধে ভবিষ্যতের হুঁশিয়ারি। দাফনের পর সবাইকে শাহবাগে আসার ডাক দেওয়া হয়েছিল আগেই। ভবিষ্যতে উত্তেজিত না হয়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি অনুসরণের তাগিদ দিয়েছেন তারা। বলেন, বরাবরই সহিংসতা পরিহারের পক্ষে ছিলেন ওসমান হাদি। তার নাম ভাঙিয়ে কেউ যেন ফায়দা লুটতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, তারা যাচ্ছে ওসমান হাদি যে লড়াইটা শুরু করছে, এই লড়াইটা যাতে কোনোভাবেই ফোকাসে না থাকে। এই জন্য দেখবেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সাবোটেজ করা শুরু করে দিয়েছে। দেখছেন না আপনারা? আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব? বলেন, নতুন রাজনীতি শুরু করেছিলেন ওসমান হাদি। তার হত্যায় কোনো একক ব্যক্তি নয়, অনেকেই জড়িত। তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই যে বিগত 172 ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। সরকার দাবি পূরণে ব্যর্থ হলে আবারও শাহবাগে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন, সরকার বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অপশক্তির সাথে হাত মিলিয়ে এখন দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজন করে এই প্রস্তুতি সভার, যেখানে দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন ধানের শীষের মনোনীত 7 জন প্রার্থী। এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলার সাথে 300 ফিট সড়কে অংশ নেয়ার নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, পরিস্থিতি ঘোলাটে হয় এমন সব ঘটনা রুখে দেওয়ার। জানিয়ে দেওয়া হয় তারেক রহমানের এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার রুট। কাকলী ফ্লাইওভারের উপর দিয়ে আমরা 300 ফিট হয়ে সেখানে আমরা সমবেত হবে বাংলাদেশের লক্ষ কোটি জনতা। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেখানে জাতির উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বক্তব্য শেষ করার পরে সেখান থেকে উনি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ। তিনি ফিরলেই দেশে ফিরবে গণতন্ত্র। আমাদের নেতা দেশে আসছেন মানে হলো গণতন্ত্র দেশে ফেরত আসছে, এই কথাটা মাথায় রাখতে হবে। উনি গণতন্ত্র নিয়ে আসছেন, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। এ সময় সাম্প্রতিক ইস্যুতে সরকারের সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, হাদির উপর হামলার পর যা কিছু হয়েছে সবই সাজানো ছক। আমাদের নেতা আসবেন, তারা হাদিকে হত্যা করলো, তারপরে পরপর কয়েকটি ধারাবাহিকভাবে কতগুলি ঘটনা ঘটলো। মনে হলো সাজানো একটা ছক, কোনো হঠকারী কার্যক্রম ঢাকা শহরে আমরা হতে দেব না। যারা করতে আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি, সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে দেশকে ধ্বংস করার নির্লক্ষ্যে লিপ্ত আছেন। গুলশানে এমপি প্রার্থীদের কর্মশালায় যোগ দিতে এসে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, হাদি হত্যার সাথে স্বৈরাচারের দোসর ও নির্বাচন বিরোধী গোষ্ঠী জড়িত থাকতে পারে। নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। তারেক রহমানের ফেরার দিনে লাখো জনতার সমাবেশ দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র রুখে দেওয়ার বার্তা দিবে বলেও জানান তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
বিজয়ের মাসে চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনানী একে খন্দকার বীর উত্তম। সকাল 10:35 বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। মুক্তিবাহিনীর উপপ্রধান ডেপুটি চিফ অব স্টাফ একে খন্দকার বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন। সাবেক এয়ার ভাইস মার্শাল, পরে রাজনীতিতে যোগ দিয়ে 2 দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। একে খন্দকারের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, একে খন্দকার ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় সৈনিক। ছিলেন একজন দৃঢ়চেতা মুক্তিযোদ্ধা, সৎ ও সাহসী এবং আদর্শনিষ্ঠ দেশপ্রেমিক। তার কর্ম, চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একে খন্দকারের মৃত্যুতে বিএনপি সহ বিভিন্ন দলের পক্ষ থেকেও শোক বার্তা জানানো হয়। ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে জাতি। এদিন সকালে হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয় ওসমান হাদির মরদেহ। এ সময় হাসপাতালে ছিলেন হাদির স্বজন ও সহকর্মীরাও। শেষবারের মতো প্রিয় মুখ দেখতে দূর দূরান্ত থেকে অনেকে ভিড় করেন হাসপাতালে। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করেছে জাতি। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত। সকাল 9:30টার পর মর্গ থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। ময়নাতদন্ত শেষে গোসল আর কাফন পরানোর কাজ শেষ করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। ওসমান হাদি ভাইয়ের যারা গুলি করছে, যেমন করে ফয়সাল, ওরে আমরা ভারত থেকে বাংলাদেশে আইনে ওদের আমরা কঠোর থেকে কঠোর বিচার চাই। বিচার চাচ্ছি শুধুমাত্র তার হত্যাকারীদের না, তার হত্যাকারীদের পিছনে যারা মাস্টার মাইন্ড ছিল, এই মাস্টার মাইন্ডদেরকে খুঁজে তাদের কঠোর আমি বিচার চাই। ওনার যে শেষ ইচ্ছা একটা বাংলাদেশমুখী রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাওয়া হোক। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানেই লাখো মানুষের উপস্থিতিতে দুপুর 2:30 অনুষ্ঠিত হয় হাদির নামাজে জানাজা। সাধারণের কণ্ঠস্বর হয়ে ওঠা একজন হাদিকে বিদায় জানাতে জড়ো হয়েছিল লাখ লাখ মানুষ, আর সাথে করে নিয়ে গেছেন কোটি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদজোহর সিলেট নগরের কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সারওয়ার আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গায়েবানা জানাজা হয়েছে হাদির নিজ জেলা ঝালকাঠিতে। দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন মুসল্লিরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে জামালপুরের বিভিন্ন স্থানে। জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে স্থানীয় ছাত্র জনতার আয়োজনে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চাঁদপুর সরকারি কলেজ মাঠে হাদির গায়েবানা জানাজায় শত শত ছাত্র জনতা অংশগ্রহণ করে। পরে প্রতীকী কফিন নিয়ে শহরে শোক মিছিল বের করা হয়। এতে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্মৃতিতে অম্লান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরেও। দুপুরে টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় হাদির কর্মময় জীবন স্মরণ করে সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মুসল্লিরা।
এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তার প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। লক্ষ্মীপুরে এক ইউনিয়ন বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পুড়ে গেছে এক শিশু সন্তানের প্রাণ। গুরুতর দগ্ধ 2 মেয়েকে ভর্তি করা হয়েছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। গভীর রাতে সদরের চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে। কে বা কারা কি কারণে অগ্নিসংযোগ করেছে সে সম্পর্কে নিশ্চিত নন স্বজনরা। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। রাতের আধারে টিনশেড ঘরে আগুনের লেলিহান শিখা, ভেতরে আটকে পড়া শিশু আর নারী পুরুষের বাঁচার আর্তনাদে ঘুম ভাঙে প্রতিবেশীদের। স্বজনরা জানায় রাতের খাবার খেয়ে টিনশেড ঘরের 2 কক্ষে ঘুমিয়েছিলেন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, তার স্ত্রী ও 4 ছেলে মেয়ে। গভীর রাতে 2 ঘরের দরজার বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘরের ভেতরেই পুড়ে মৃত্যু হয় বেলালের 7 বছর বয়সী মেয়ে আয়েশার। দগ্ধ বেলাল ও তার আরও 2 মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয় প্রতিবেশীরা। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় বিথি ও স্মৃতিকে পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দুইটা মেয়েরা বাইর করছি, ফোড়া দিয়ে গেছে 1/3, একটার আর একটার অর্ধেক। আর ছোটটারে ফাইনে ও জ্বলে গেছে ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বাদী পক্ষের যদি কোনো সন্দেহ থাকে যে কারা এটা করতে পারে, তার আমরা এখন হাসপাতালে যাব, বাদীর সাথে কথা বলবো। তার সন্দেহের ভিত্তিতে আমরা অবশ্যই আইনানুগ যে ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা আসার পরে দেখছি যে টিনের গর্ত, আগুনের কাঠ পুড়ে যাওয়ার পরে টিন সব ভিতরের দিকে পড়ে গেছে, যার কারণে আমরা আগুন কি থেকে সূত্রপাত হয়েছে এটার বিস্তারিত জানতে পারি না। এটা তদন্ত সাপেক্ষে করে পরে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রাজনীতি হতে পারে, ব্যক্তিগত শত্রুতা হতে পারে। বেলাল এই অঞ্চলের একজন বড় নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোদ্ধা, যে কোনো কিছু হতে পারে। বসতঘরে আগুনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। জাহিদ হাসান, যমুনা নিউজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে সংশোধন করা হয়েছে। আপিলের সময়সীমা 5 থেকে 11 জানুয়ারির পরিবর্তে 2 দিন কমিয়ে 5-9 জানুয়ারি, আর আপিল নিষ্পত্তির তারিখ 12 থেকে 18 জানুয়ারির পরিবর্তে 2 দিন বাড়িয়ে 10-18 জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এসব তথ্য জানিয়ে সংশোধিত একটি প্রজ্ঞাপন জারি করেছে ইসি। তবে আপিলের সময়সীমা আর নিষ্পত্তি বাদে তফসিলের অন্য সব তারিখ ঠিক রয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। বাছাই কার্যক্রম চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ঠিক করা হয়েছে 20 জানুয়ারি। এর পরদিন প্রতীক বরাদ্দ করা হবে। তফসিলে আরও উল্লেখ করা হয় ভোটের 48 ঘন্টা আগেই শেষ হবে প্রার্থীদের প্রচারের সময়সীমা। আর ভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব 14 ও জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 14 এর অধিনায়ক। তিনি বলেন, গতরাতে স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে 7 জনকে আটক করা হয়েছে। তবে ধর্ম নিয়ে কটূক্তি করেছে এমন বক্তব্যের কোনো প্রমাণ পায়নি তারা। ঘটনার পেছনে কারণ এবং হত্যায় জড়িতদের ধরতে কাজ করছে তারা। এদিকে এ ঘটনায় মব সৃষ্টিকারী 3 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দীপুকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় শুক্রবার ভালুকা থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। নিহত দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়। ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। আগুন দিয়ে হত্যা করে, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্ক্র্যাপ করে।
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 বীর সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে। লাল সবুজের পতাকায় মোড়ানো 6 কফিন সকাল 11:04 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে কফিনগুলো নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রোববার জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর সন্তানদের। লাল সবুজের পতাকা মোড়ানো এক একটা কফিনে বীরত্বের ভিন্ন ভিন্ন গল্প। দায়িত্বরত অবস্থায় প্রাণ হারিয়েছেন এই 6 জন সেনা সদস্য। এই ঘটনা একই সঙ্গে শোক আর গর্বের। বেলা 11টার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বীর শহীদদের কফিনবাহী বিমান। মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সেনা সদস্যরা। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা 7টায় উগান্ডার অ্যান্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মরদেহবাহী বিমান। গেল 13 ডিসেম্বর সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক বেইজ লক্ষ্য করে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। প্রাণ হারান সেনাবাহিনীর 6 সদস্য। আহত হন 9 জন শান্তিরক্ষী। আহতরা বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আহতরা এখন শঙ্কামুক্ত। গত সোমবার সুদানে ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই এর সদর দপ্তরে আত্মত্যাগকারী 6 বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সম্মান জানায় জাতিসংঘ। মর্মান্তিক এই ঘটনার তীব্র নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিহত সেনা সদস্যদের মরদেহ রাখা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে হেলিকপ্টারে করে যার যার গ্রামের বাড়িতে যাবে মরদেহ। সেখানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে বীর শহীদদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত তোষাখানার দ্বিতীয় মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির 17 বছর করে কারাদণ্ড হয়েছে। শনিবার রাওয়ালপিন্ডির বিশেষ আদালত দিয়েছে এই রায়। 1,64,00,000 রুপি করে জরিমানাও হয়েছে দুজনের। অনাদায়ে ভোগ করতে হবে আরও কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন ইমরান ও বুশরার আইনজীবী। তোষাখানা দুর্নীতি সংক্রান্ত প্রথম মামলার পর গত ডিসেম্বরে তোষাখানা 2 মামলা দায়ের করেছিল পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা NAB। রাষ্ট্রীয় উপহার নিয়ে জালিয়াতির অভিযোগ করা হয় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিশেষ আদালত বসিয়ে 80 দফা শুনানির পর শনিবার রায় ঘোষণা করা হয়। আদালত ইমরান খান ও বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির 2টি আইনের ধারায় মোট 17 বছরের কারাদণ্ড দেয়। 1,64,00,000 রুপি জরিমানাও করা হয়, যা পরিশোধে ব্যর্থ হলে সাজা ভোগের সময়সীমা বাড়বে আরও। ইমরান ও বুশরার বিরুদ্ধে অভিযোগ, 2021 সালে সৌদি ক্রাউন প্রিন্সের দেয়া রাষ্ট্রীয় উপহার দামি গয়নার সেট নামমাত্র মূল্যের বিনিময়ে আত্মসাৎ করেছেন তারা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ইমরান। দাবি, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছে। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন ইমরান ও বুশরার আইনজীবী। 2023 সালের আগস্টে দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কারাবন্দী হন ইমরান। তখন থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে কারাভোগ করছেন তিনি। এর আগে তোষাখানার প্রথম মামলায় 14 বছর করে কারাদণ্ড হয়েছিল ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। পাশাপাশি রাজনীতি থেকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।